ইন্ডাস্ট্রির গেটে একটা করে রাজনৈতিক দলের কার্যালয়, আইনটিটিউসির নাম, ওখানে হচ্ছে আপনার একটা করে সিন্ডিকেটের অফিস। আপনি যদি বাড়িতে তুলসী মন্দির তৈরি করেন 20টা ইট লাগলেও ওদের থেকে নিতে হবে। সরকারি জমিতে অবৈধ অফিস, সেগুলো ভেঙে পুড়িয়ে দেওয়া যায়। তাহলে এমনটা হবে না যে তৃণমূলের বেলায় যদি কোনো অন্যায় করে সেটা দেখা হবে আর বিজেপির বেলায় দেখা হবে না। আমরা ওরা চলবে না, কিন্তু আমরা ওরা দিন শেষ হয়ে গেছে। 4 কোটি টাকার ইনভেস্টমেন্ট সেলে এসছে, নতুন করে 27,000 কোটি টাকার অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি সেলের মাধ্যমে তৈরি হচ্ছে, দুর্গাপুরেই তৈরি হবে। এখানে রুমতা গ্রুপ, এখানে হচ্ছে আপনার যারা 3 বছর পেরিয়ে গেছে, জিএস হওয়ার পর বিয়ে সন্তান সন্ততি হয়ে গেছে, তারাও কলেজ যেত, এখন সেটা বন্ধ করা হয়েছে। এখন অ্যাডমিনিস্ট্রেটরের কন্ট্রোলে আছে, পরিকল্পনাবিহীন কোনো উচ্ছেদ চলবে না। কুমারমঙ্গলম পার্কে দাঁড়িয়ে খোলা কুমারমঙ্গলম পার্ক থেকে একদম পাবেন, কমিট করছি পাবেন। নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের পডকাস্ট আমি আমার স্টুডিও থেকে করছি না, আমি এসেছি কলকাতা থেকে অনেকটা দূরে, যদিও এটা আমার নিজের শহর দুর্গাপুর। আর আমার নিজের শহরে এসে এবারে যে বদলের হাওয়া দেখতে পাচ্ছি, সেই বদলের হাওয়াটা কেমন আর কতটা নতুনত্ব কিছু আসতে চলেছে সেটা জানার জন্যই আজকে আমি এসেছি দুর্গাপুর 1-এর এমএলএ মানে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি আমার সঙ্গে রয়েছেন। চন্দ্রদা, প্রথমেই কংগ্রাচুলেশন, একটা বিরাট জয়, এরকম জায়গায় একটা লড়াই, এতদিন ধরে আপনারা লড়াইয়ের পর এই জায়গাটা, প্রথমে আগে বলুন ফিলিংসটা কেমন লাগছে? আমার ভালো লাগছে, আমাদের সরকার প্রতিষ্ঠা হয়েছে, এখানে বাংলায় রামরাজ্য আসছে আর এখানে সুদিন ফিরবে। বাংলার সাথে সাথে আমার যে জন্য খুশি বেশি সেটা হচ্ছে দুর্গাপুর আমার শিল্প শহর, প্রাণের শহর। এই শহরে নতুন করে ইনভেস্টমেন্ট আসুক, শিল্পায়ন হোক, বেকার যুবকদের কর্মসংস্থান হোক, এবং দুর্গাপুর আগামী ডক্টর বিসি রায় যে দুর্গাপুর চেয়েছিলেন সেই দুর্গাপুরের রিকনস্ট্রাক্টেড নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আবার নতুন করে সোনার দুর্গাপুর, সোনার বাংলা তৈরি হোক। আমার মনে হয় আমি যখন বড় হচ্ছি আপনিও বোধহয় তার 1-2 বছর সিনিয়রই হবেন। আমরা নেহেরু স্টেডিয়াম দেখেছি, কুমারমঙ্গলম পার্ক দেখেছি, সেখানে একাধিক প্রোগ্রামও হতো সেই সময়টায়। তারপর দুর্গাপুর কেমন যেন বদলে গেল, আজকে কুমারমঙ্গলম পার্ক বন্ধ, আজকে দুর্গাপুরে মেলা খেলা আর কলকাতা থেকে শিল্পীরা এসে জলসার আসর বসাতো। কিন্তু সেই দুর্গাপুরকে নতুনভাবে যে সংস্কৃতি আমরা দেখেছি, মানে আপনিও বোধহয় আপনার বাবার কাছে শুনে থাকবেন যে এখানে কত বিখ্যাত শিল্পীরা বিভিন্ন প্রোগ্রাম করতেন। বাবা তো এই শিল্প শহরে সেলে চাকরি করতেন, পরবর্তীকালে বিবিএবিএলে যোগ দেন। তো আমরা তো এই শিল্প শহরেই মানুষ হয়েছি, বড় হয়েছি, আমার পড়াশোনাও এখান থেকে, ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবন এখনো পর্যন্ত দুর্গাপুর শহরেই বেড়ে ওঠা। আমরা এই শহরে আপনার এই শহরের মধ্যে চাই আমরা একটা সুষ্ঠু সংস্কৃতি। দুর্গাপুর কৃষ্টির শহর, সংস্কৃতির শহর, শিল্পের শহর। এই মেলবন্ধনে দুর্গাপুর শহর আরও আগামী দিন ডেস্টিনেশন দুর্গাপুর হোক ক্যালকাটার পর, এটাই আমরা চাই। কলকাতা থেকে শুধু শিল্পী আনা নয়, দুর্গাপুরে এরকম বহু প্রতিভাবান শিল্পী আছে, তাদের যদি মঞ্চ দেওয়া হয় তারা তাদের প্রতিভা বিকশিত করতে পারবেন, এবং তারা এর আগে শুধু দুর্গাপুরকে নয়, তারা সারা বিশ্বকে সমৃদ্ধ করেছেন। আমরা চাই দুর্গাপুরের মেধা দুর্গাপুরে থাকুক এবং বিকশিত হোক। ভারতবর্ষের বিকাশের সাথে সাথে দুর্গাপুরের বিকাশও প্রয়োজন, রাজ্যের বিকাশও প্রয়োজন। সেই বিকশিত ভারত যেমন আমাদের সংকল্প আছে, বিকশিত বাংলাও আমাদের সংকল্প আছে। আমরা চাই এই সংকল্পগুলো ইমপ্লিমেন্টেশন হোক, সেটাই ইমপ্লিমেন্ট করার কাজেই আমরা নেমে পড়েছি। না, কিন্তু আমার খুব বেসিক প্রশ্ন, যেহেতু এটা আমরা কোনো চিরাচরিত ইন্টারভিউ তো করি না, এটা একটা পডকাস্ট, এখানে আমরা খুব মন খুলে কথা বলি। আমি প্রথম আপনাকে জানতে চাইবো যে বিজেপি সরকার যখন এখানে আসে, মানে আসার আগের মুহূর্তে তারা বলেছিল ডেভেলপমেন্ট, উন্নয়ন এবং প্রশাসনিক যে কাজকর্মগুলো সেগুলোকে পার্টির থেকে বাইরে রাখা হবে। আমরা শুধু 15 বছর কেন বলবো, তার আগেও বহু অভিযোগ দেখেছি, কিভাবে প্রশাসন চলেছে সেটা দেখেছি। এবার যখন বিজেপি সরকার এসছে, দুর্গাপুরের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম কিন্তু এখনও রয়েছে, কারণ দুর্গাপুর একটা শিল্প শহর, এখানে আপনার সেলের কি বলবো অধীনে অনেক কিছু বিষয় রয়েছে, যেমন পার্কগুলো রয়েছে, যেমন শিল্প রয়েছে, স্পঞ্জ আয়রন কারখানা প্রচুর গজিয়ে উঠেছে, যেখানে কিন্তু দূষণে ছেয়ে গেছে দুর্গাপুর বলা যেতে পারে। আপনি দুর্গাপুরের মানুষ হিসেবে 30 বছরের একটা সরকার ছিল, 16 বছর একটা সরকার, 50 বছর। এই 50 বছরের পাপ 50 দিনে তো আর প্রায়শ্চিত্ত হবে না, এটা চলতে থাকবে। সেই জন্যে আমরা যেটা চাই যে এই 50 বছরের যদি এই পাপকে মুক্ত করতে হয় তাহলে হচ্ছে একটু সময় লাগবে। আপনি দেখেছেন IQ সিটি গণধর্ষণ কাণ্ড ঘটেছে,
এবং হচ্ছে আপনার পিজি হসপিটালে আপনারা দেখেছেন যে কি বলে অভয়াকাণ্ড। আর দুর্গাপুরে আবার দেখলেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর একটা ঘটনা কাল ঘটেছে, একটি হোটেলে গণধর্ষণ করা হয়েছে। 24 ঘন্টা এখনও পেরোয়নি। আমি এখানে নিজে উপস্থিত আছে কোর্টে, মেয়ের বাবা এবং হচ্ছে আমার পার্টির গলসি বিধানসভার কনভেনারকে নিয়ে। আসামিরা সমস্ত গ্রেপ্তার হয়ে গেছে। এটাই হচ্ছে বর্তমান পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এটাই প্রাক্তন পুলিশ মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় আসামিদের 15 দিন খুঁজে পাওয়া যেত না, তাদের প্রোটেকশন দেওয়া হতো। আমরা তো উল্টে বলছি যে কি বলে সকালে ধরুন বিকেলে খরচ করে দেন। আমাদের সরকার এই নীতিতে বিশ্বাসী, আমরা এই ব্যবস্থা চাইছি। আমরা দেখেছি এখানে সমস্যা আছে, সেলের জমিতে বসবাসকারী মানুষদের কোয়ার্টার লিজিং সমস্যা, কোয়ার্টারের লাইসেন্সি নিয়ে সমস্যা, জলের বিল, ইলেকট্রিক বিল নিয়ে সমস্যা, সেগুলোকে আমরা সমাধান করার, নিরসন করার চেষ্টা করছি। এর সাথে সাথে যেটা গুরুতর সমস্যা দুর্গাপুরে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির গেটে একটা করে রাজনৈতিক দলের কার্যালয় আইনটিটিউসির নামে, সেখানে হচ্ছে গেট পাস চেক করে ঢোকানো হয়, গেট পাস চেক করে বের করা হয়। ওখানে হচ্ছে আপনার একটা করে সিন্ডিকেটের অফিস, সেই সিন্ডিকেটের অফিস থেকে কি মেটেরিয়াল লাগবে, আপনি যদি বাড়িতে তুলসী মন্দির তৈরি করেন 20টা ইট লাগলেও ওদের থেকে নিতে হবে। কারখানার ভেতরে একটা ছোট ড্রেন তৈরি করলে 50 মিটার, সেটার জন্য ওদের থেকে নিতে হবে। এই ব্যবস্থার জন্য আমরা সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছি, পুলিশ মন্ত্রীর কাছে আবেদন রেখেছি, সিপি সাহেবকে বলেছি যে অবিলম্বে কারখানার গেটে যত অফিস আছে, সরকারি জমিতে অবৈধ অফিস, সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। আপনারা লক্ষ্য করেছেন আমি জনতার দরবার চলাকালীন আজকেই যতগুলো কমপ্লেন এসছে নিয়েছি, ওসিদের ফোন করেছি, ইমিডিয়েটলি সেগুলোকে কমপ্লেনগুলোকে রিজলভ করার কথা বলেছি। তার মধ্যে দুটো, একটা বিজেপির কার্যালয় এসছে, যেরকম হচ্ছে তৃণমূলের ছিল আগে নিয়ে নিয়েছি। আমি বললাম ওটাকেও ভেঙে গুঁড়িয়ে দেন। তাহলে এমনটা হবে না যে তৃণমূলের বেলায় যদি কোনো অন্যায় করে সেটা দেখা হবে আর বিজেপির বেলায় দেখা হবে না। সরকার সরকারের কাজ করবে এবং আইন আইনের মতন চলবে। মানে আমরা ওরার যে রাজনীতি, না না, সেটা- আমরা সেটা ওরা শেষ চলবে হবে। না। কিন্তু আমরা ওরার দিন শেষ হয়ে গেছে। এখন বাংলাকে এগাতে হবে, দুর্গাপুরকে এগাতে হবে। দুর্গাপুরের পপুলেশনে, জনসংখ্যার মধ্যে নন বেঙ্গলি একটা বড় ফ্যাক্টর, এখানে মুসলিম জনসংখ্যাও রয়েছে। এই সবাইকে নিয়ে এবং এখানকার লোকাল মানুষদের, যারা বাঙালি মানে ছাপোষা বাঙালি, আমরাও এখানকারই একেবারে আদি মানুষ, তো সেখানে মানুষদের কিন্তু একটা অভিযোগ রয়েছে যে কলকারখানায় যে চাকরি সেখানে, বা রেলের চাকরি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, নন বেঙ্গলিদের নাকি প্রেফার করা হয়। এই এরকম কোনো বিষয়টা বিষয় নয়। আমরা ভারতবর্ষ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে থাকি, আমরা সবাই ভারতীয় এবং আমাদের পরিচয় আমরা সবাই হিন্দু। এবারে হচ্ছে ওবিসি 1 করে যাদের প্রাধান্য দেওয়া হয়েছিল সেটা মমতা গভর্নমেন্ট করেছিল, মমতা পুলিশ করেছিল, মমতা সরকার করেছিল। এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে সমানতা। সমানতা করতে গিয়ে আমরা যেটা করেছি, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আমরা সবাইকে নিয়ে চলছি। আমি আমার ধর্ম পালন করব, অপরের ধর্মকে সম্মান করব, কিন্তু কেউ যদি আমার ধর্মকে অসম্মান করে তাদের আমরা ছেড়ে কথা বলবো। আমরা এই নীতিতে বিশ্বাসী। আমরা কোথাও চাকরি ক্ষেত্রে কাকে নিয়োগ করবে সেখানে একটা পদ্ধতি থাকবে, পদ্ধতি মেনে হবে। কোথাও প্রেফারেন্স দেওয়া, এমএলএ এমপিদের রেকমেন্ডেশন দেওয়া, এগুলো সব বন্ধ হয়ে গেছে। আগে দেখবেন হচ্ছে কি বলে, সেন্ট্রাল স্কুলে একটা স্টুডেন্ট ভর্তি করতে গেলে এমপিদের চিঠি লাগতো, এমএলএদের চিঠি লাগতো। মোদিজি দায়িত্ব নেওয়ার পর এসব এমএলএ এমপিদের রেকমেন্ডেশন বন্ধ করে দিয়েছেন। ওই জন্য কোথাও প্রভাব খাটানোর কোনো বিষয় নেই, সাধারণ মানুষ কথা বলতে পারছে। আজকে আপনারা দেখছেন এখানে যখন আসামিকে ধরে নিয়ে আসা হয়েছে, সাধারণ মানুষ জেহাদি বলে বলে চিৎকার করে যেতে পারছে। এটা আগের সরকারের সময় ছিল না। যা ঘটছে তা মানুষের সামনে ঘটবে এবং তার ব্যবস্থা মানুষকে সামনে রেখেই, সাক্ষী রেখেই করা হবে। কারণ আমাদের কাছে সবথেকে বড় বিষয় হলো মানুষ। মানুষ যদি আমাদের না জেতাতেন তাহলে আমরাও বিধায়ক হতাম না, আর হচ্ছে পরিবর্তনের সরকার তৈরি হতো। কিন্তু শুভেন্দু অধিকারী বিভিন্ন ক্ষেত্রে তিনি বারবার বলেছেন যে ভূমিপুত্রদের কথা তিনি বলেন। এই ভূমিপুত্ররা মানে দুর্গাপুরের যারা, হ্যাঁ, তো আমরাও তো দুর্গাপুরের ভূমিপুত্র, আদি। দুর্গাপুরে জন্ম হয়েছে, দুর্গাপুরের গ্রামে মানুষ হয়েছি। এই দুর্গাপুরের মাটির সাথে আমাদের নারীর যোগ আছে একদম। সেই জন্য আমরা চাই যে দুর্গাপুরে সমস্ত স্তরে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কৃষ্টি সংস্কৃতি, দুর্গাপুর একটা এডুকেশনাল হাব, মেডিকেল হাব, আইটি হাব এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেছেন এটাকে নরেন্দ্র মোদী। এখানে আরও ভালো করে দুর্গাপুরের বিকাশ ঘটুক। দুর্গাপুর একটা এমন মাত্রায় গিয়ে পৌঁছাক যাতে হচ্ছে রাঢ়বঙ্গ জোনের রাজধানী হিসাবে দুর্গাপুরকে দেখাও। একটা সময় এটাকে বলা হতো যে মানে স্টিল সিটি শুধু শুধু নয়, এটা ইন্ডাস্ট্রিয়াল একটা ক্যাপিটালও বলা হতো। সেই জায়গাটা কোথাও কিন্তু এখন হারিয়ে গেছে। দুর্গাপুরের ছেলে হারাচ্ছে না, অলরেডি 37,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট সেলে এসছে, নতুন করে 27,000 কোটি টাকার অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি
সেলের মাধ্যমে তৈরি হচ্ছে, দুর্গাপুরেই তৈরি হবে। এখানে রুমতা গ্রুপ, এখানে হচ্ছে আপনার রেশমি গ্রুপ থেকে শুরু করে আমুল থেকে শুরু করে একের পর এক ইনভেস্টমেন্ট প্রপোজাল আসছে বাংলায়। এরপর থেকে শুধু প্রপোজাল পাবেন, ইমপ্লিমেন্টেশন পাবেন। আগের মুখ্যমন্ত্রীকে মানুষ শিলা দিদি বলে ডাকতেন, শুধু শিলান্যাস করতেন। আমাদের সময় শিলান্যাস হয় না, আমাদের সময় ডাইরেক্ট একদম ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং হচ্ছে সেখানে কাজ শুরু হয় এবং হচ্ছে সেখানে মানুষ কর্মসংস্থানের সুযোগ পায়। কোন 5টা জিনিস এই মুহূর্তে দুর্গাপুরে আপনি সবার আগে ইমপ্লিমেন্ট করতে চাইবেন? আমরা প্রথম বলেছি দুর্গাপুর ব্যারেজে ড্রেজিং করতে, এবং ড্রেজিং করার পর সেখান থেকে অল্টারনেটিভ রিজার্ভার এবং রিজার্ভারের মাধ্যমে দুর্গাপুরে পরিশ্রুত পানীয় জল দেওয়া, যার জন্য কেন্দ্রীয় সরকারের প্রধান হিসাবে নরেন্দ্র মোদীজি 3900 কোটি টাকা 3900 কোটি টাকা জল জীবন মিশন প্রকল্পে আমাদের দিয়েছে। এবং এরপর আমরা দ্বিতীয় দিয়েছি আপনার কী বলা হচ্ছে জল জীবন মিশনের পর আমাদের যে দ্বিতীয় প্রজেক্ট আমরা সাবমিট করেছি সেটা হচ্ছে 4টে ওয়েলকাম গেট, একটা অন্ডালের দিক থেকে, একটা বাস্কোপার দিক থেকে, একটা শিবপুরের দিকে, একটা বাঁকুড়ার দিক থেকে আসার সময়, যাতে দুর্গাপুর শহরকে মার্ক করা যায়। আমরা বলেছি দুর্গাপুরে আরও পূর্ব বিধানসভায় ফায়ার স্টেশন তৈরির জন্য। আমরা বলেছি এখানে রবীন্দ্র নজরুল কালচারাল ইনস্টিটিউট তৈরি করার জন্য, যাতে আমাদের যারা সংস্কৃতি শিল্পীরা আছেন তারা ওখানে গিয়ে নিজেদের মতন রিসার্চ করতে পারেন। দুর্গাপুরে মহকুমা হাসপাতালকে আমরা জেলা হাসপাতাল করার কথা বলেছি, তা অ্যাকসেপ্টেড হয়েছে। এবং তার সাথে সাথে দুর্গাপুরের রাস্তাগুলোকে সংস্কার করা, আধুনিক দুর্গাপুর গড়ে তোলার জন্য যা যা প্রস্তাব দেওয়া দরকার আমরা সেই প্রস্তাবগুলো ডিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি। আগামী দিনে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। চন্দ্রদা, আমরা যখন বড় হচ্ছি তখন এখানে কলেজে চান্স পাওয়াটা একটা বড় ব্যাপার ছিল। দুর্গাপুর ওই গভর্নমেন্ট কলেজ আর উমেন্স কলেজ না হলে আমাদের আসানসোল বা বর্ধমান যেতে হতো। এই বিষয়ে কিছু ভাবছেন? এখন তো কোনো বিষয়ই নয়, এখন তো কোনো চাকরির পরীক্ষা দিতে গেলেও মানুষকে আর কোনো ফিস দিতে হয় না। এই ব্যবস্থা আমাদের সরকার করেছেন এবং এই সময়কালে ভর্তি এখন অনলাইন প্রসেসে হচ্ছে। কলেজে গিয়ে আর কোনো কলেজের দাদারা যারা 3 বছর পেরিয়ে গেছে, জিএস হওয়ার পর বিয়ে সন্তান সন্ততি হয়ে গেছে, তারাও কলেজ যেত, এখন সেটা বন্ধ করা হয়েছে। এখন অ্যাডমিনিস্ট্রেটরের কন্ট্রোলে আছে। কলেজে যদি কেউ অ্যাডমিশন চান তিনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, পদ্ধতিগতভাবে তারা ভর্তি হবে। এবারে বিজেপি যখন সরকারে এলো, মেয়েদের বিষয়ে সব নারী নিরাপত্তা নিয়ে এত বড় বড় যে দাবি করা হয়েছে, সেই দাবি যখন আপনারা করছেন ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় শহর দুর্গাপুরে এরকম একটা ঘটনা ঘটলো। আপনি বলেছেন ঘটনা তো ঘটতেই পারে, ঘটনাটাকে ঘটানো আটকানোর আগে হলে তার মানে তো পুলিশের কাছেও ইনফরমেশন থাকবে, আমাদের কাছেও হবে, সেটা তো কেউ চাইবো না। এই ধরনের হোটেলগুলো এই ধরনের হোটেল চলছে, আমরা বলেছি, আমি ওসিকে আপনাদের সামনেই বললাম যে ইমিডিয়েটলি হোটেল মালিককে গ্রেপ্তার করুন, তার লাইসেন্স ক্যান্সেলের জন্য আপনি পাঠান কমিশনারের কাছে, আমি এমএলএ প্যাডে চিঠি দেবো, তার হচ্ছে যেন ট্রেড লাইসেন্স ইস্যু না করা। দুর্গাপুরে একটা দুর্গাপুজোর কার্নিভাল হয়, এই মেলা খেলা যেটা আমি বলছিলাম, তার কার্নিভাল আর হবে না। এবার যেটা হবে সেটা হচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতি দুর্গাপুজোর সাথে দুর্গাপুর দিয়ে প্রথম দুর্গাপুজোর সূচনা হয়। সেটা হচ্ছে আমাদের গড় জঙ্গলে প্রথম গড় দুর্গা দিয়ে সারা বিশ্বের মধ্যে প্রথম মা দুর্গার পুজো হয়েছিল শ্যামারূপা মন্দিরের ওখানে। তো আমাদের এখানে স্বাভাবিক নিয়মে বিজয়া দশমীর দিন এবং যারা বারোয়ারি পূজা করেন তাদেরও নিয়ম মেনে বিসর্জন হবে, এবং সেটা যে স্টাইলে হতো বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টির সাথে ম্যাচ করে সেভাবে হবে। ওই কার্নিভালের নামে টাকা তোলা এসব আর চলবে না। ক্লাবকে টাকা দেওয়ার যে কালচার এখন তো বন্ধ হয়ে গেছে। আমরা যেখানে খেলো ইন্ডিয়া বলে আমাদের স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তার মাধ্যমে যেখানে প্রমোট করার ক্লাবকে সহযোগিতা করার আমরা করছি। আমি বেনাচিটির মেয়ে, আমি সেই জন্য আপনাকে জানতে চাইবো, বেনাচিটিতে আমরা দেখেছি যে দুধার দিয়ে কীরকমভাবে মানুষজন থাকে, এটা রুজি রুটিরও ব্যাপার, কিন্তু এই যে উচ্ছেদের কথা বলা হচ্ছে, পুনর্বাসনের কথা না, আমরা বলেছি একদম পরিকল্পনা করে উচ্ছেদ করতে হবে, মানে পরিকল্পনাবিহীন কোনো উচ্ছেদ চলবে না। আগে যদি পুনর্বাসন লোকগুলোকে না দিলাম, কেউ 40 বছর 50 বছর 60 বছর ধরে আছেন, তাকে উঠিয়ে দিলাম, মানুষগুলো যাবে কোথায়? তার জন্য আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা, দুর্গাপুর নগর নিগম এবং হচ্ছে জেলা প্রশাসন ডিএম এর নেতৃত্বে আমরা বসে এর একটা প্ল্যানিং হবে, প্রপার প্ল্যানিং করেই কাজগুলো হবে, আনপ্ল্যান কিছু হবে না। মানে আগে আপনারা পুনর্বাসন দেবেন, তার ব্যবস্থা করবেন, সমস্ত প্যাকেজ তৈরি হবে তার জন্য, আগে তারপরে ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। দুর্গাপুরে স্পঞ্জ আয়রন কারখানা নিয়ে আমি প্রথমেই আপনাকে বলছিলাম, এখন আগে দিল্লি দূষণে 1 নম্বর ছিল, এখন দুর্গাপুর দূষণে 1 নম্বর হয়ে গেছে। আমরা এনভায়রনমেন্ট ডের দিন থেকে বলেছি 5ই জুন থেকে বেশি করে গাছ লাগান, 10টা গাছ যদি কোথাও কাটেন মিনিমাম 100 গাছ লাগান। না, এই কারখানাগুলোর বিষয়ে আমরা স্টেপ নিচ্ছি, প্রপার স্টেপিং হচ্ছে, এর বিরুদ্ধে অ্যাকশন হবে।
যারা ইএসপি মেশিন চালাবে না, যারা হচ্ছে আপনার পলিউটেড করবে, তাদের বিরুদ্ধেও আমরা চিঠি করছি এবং অ্যাকশন হচ্ছে। আর আমি যে পার্কগুলোর কথা বললাম যে বন্ধ রয়েছে, কিন্তু সিটি সেন্টারটাকে অনেক বেশি ডেভেলপ করেছে এই আগের সরকার, কিন্তু আমরা তো যেগুলো বলেছি আমাদের- শুধু 22 নম্বর ওয়ার্ড সিটি সেন্টার কেন্দ্রিক উন্নয়ন করে দুর্গাপুরে সমানতা আনা যাবে না। হুম, এখানে 43টা ওয়ার্ড আছে, 44 স্কোয়ার কিলোমিটার এলাকা আছে। হুম, এই সম্পূর্ণ এলাকাটাকে কমন ডেভেলপমেন্ট করতে হবে। আপনি গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট করলেন না, আর শুধু 22 নম্বর ওয়ার্ডে সিটি সেন্টারে ডেভেলপমেন্ট হলো, এটা দিয়ে তো হতে পারে না। কি উদ্যোগ নিচ্ছেন আপনি? আমরা এই বিষয়ে একদম থ্রু আউট প্রপোজাল নিচ্ছি, হুম। কোনটা প্রায়োরিটি আগে সেটাকে প্রায়োরিটি বেসিসে কাজ হবে। আমি এসে দেখলাম যে আপনি খুব প্ল্যান্ড ওয়েতে কাজ করছেন। নিজেকে কি কোনো একটা টাইম ফ্রেম দিয়েছেন যে এই একদম। আমার টাইম আমি ফ্রেম, আমি এর সকালবেলা মধ্যে করব? দুর্গাপুরে থাকলে 7টা থেকে 10টা পর্যন্ত আমি জনতার দরবার করি, সেখানে সাধারণ মানুষ এসে মিট করতে পারেন। হুম, 10টার পর 1 ঘন্টা আমি লোকাল বড়ো অফিসগুলো যাই, হুম, 11টা পর্যন্ত। হুম, ড্রেনেজ সিস্টেম ক্লিনিং, সুইপিং, এসডিডব্লিউএমের কী কী ওয়ার্ক হচ্ছে এগুলো নিয়ে একটু খোঁজ নিই। 11টার পর একবার বাড়ি আসি, রেডি হয়ে বেরোই, হুম, একদম রাত্রিবেলা বাড়ি ঢুকি, পুরো বিধানসভা এলাকার যেখানে যেখানে কার্যালয় করা আছে, বিধায়ক কার্যালয়, সেখানে বসি, সাক্ষাৎ করি, সার্টিফিকেট যাদের প্রয়োজন থাকে তাদের সার্টিফিকেট হাতে তুলে দিই। এবং এরপর যারা ইন্ডাস্ট্রি রিলেটেড প্রবলেম, বিভিন্ন বাড়ির প্রবলেম নিয়ে আসেন, তাদের সাথে মিট করার পর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে যাচ্ছে। মানে এরপর যখন কর্মব্যস্ততা আরো বাড়িটাতে বেড়ে গেছে। ফিরছি তখনও কিছু মানুষ দাঁড়িয়ে থাকেন, 50 জন 60 জন লোক, তাদেরকেও ফেরানো যায় না। তাদের বাড়ি থেকে সাথেও কমপ্লেন আসে? বাড়ি থেকে প্রচুর কমপ্লেন, বাড়ির অভিযোগ হেড থাকে। অফিস বা বাড়ির মিসেস মেয়েরা অভিযোগ করে যে আমাদের জন্য একটু সময় দিতে হবে। এবারে মাঝে মাঝে দেওয়া হয়, যেমন একটানা 70-72 দিন আমরা হচ্ছে ভোটের কাজের সাথে যুক্ত ছিলাম, একদিনও বাড়িতে সময় দিতে পারিনি। 5 দিন আবার হচ্ছে কি বললাম একটু ঋষিকেশ, হরিদ্বার, কেদার, বদ্রী ঘুরে বেড়াতে এলাম। গেছিলেন। তো ঠিক আছে, ওটা ম্যানেজ করে ব্যালেন্স করে চলতে হয়, কারণ আমরা তো বেছেই নিয়েছি এই পথটা। একদম। স্বাভাবিকভাবে মানুষের জন্য সময় দেবো, এটাই যখন বেছেছি এই কাজটাই করতে হবে। দুর্গাপুরের ট্যুরিজম কিন্তু অনেক বেশি ফ্লারিশ করতে আমরা পারে। ট্যুরিজমকে করব, তার প্ল্যান আমরা করছি। ব্যারেজে আমাদের একটা অল্টারনেটিভ এরিয়া ছিল, যে এরিয়াটা হচ্ছে আপনার ডিসেল্টেড হয়ে গেছে, হুম, সেটাকে আমরা প্ল্যানফুলি অল্টারনেটিভ রিজার্ভ করে আচ্ছা। রিজার্ভার তৈরি করব। ওপরে আমরা একটা রিসোর্ট করার প্ল্যানিং করছি, প্রপোজাল আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে রাখছি। এবং আমাদের দুর্গাপুর লাগোয়া হুম, যে সমস্ত এরিয়াগুলো রয়েছে, গড় জঙ্গল, হুম, কাঁকসার উপরে আমরা দেউল। গ্রিনারি, দেউল, এগুলোর উপরে আমরা আরও বড় করে ট্যুরিজমের প্ল্যান করছি। আমি গড় জঙ্গল দিয়ে লাস্ট টাইম যখন গেছিলাম সেখানে দেখলাম যে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, কিন্তু সেগুলো কিছুভাবে অ্যাকোয়ার করে ওখানে বসে পড়েছে মানুষজন। তো গড় জঙ্গলের মতন এরকম একটা ফুসফুস, দুর্গাপুরের ফুসফুস বলতে পারি, সেই সবুজকে বাঁচানোর জন্য আপনি কি কি উদ্যোগ নিতে চান? আমরা তো সবুজায়ন ধ্বংস করা যাবে না, হুম, এর ক্যাম্পেনিং আমাদের চলছে, অরণ্য সপ্তাহে গাছ লাগানোর প্রক্রিয়া চলছে। হুম, এবং হচ্ছে এই জঙ্গলকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। হুম, বড় জঙ্গল হচ্ছে আমাদের দুর্গাপুরের শ্বাস নেওয়ার জায়গা, হুম, এবং হচ্ছে এই যে অক্সিজেন আমরা পাচ্ছি এই গাছ থেকে, সেই গাছকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। আমরা ওই জন্য প্ল্যানিং করেছি, 10টা গাছ যদি কোনো সংস্থা কাটে, কোনো উন্নয়নের কাজ করতে গিয়ে বাদ যায়, সেখানে মিনিমাম 100 গাছ লাগাতে হবে। এই প্ল্যানিং আমরা রেখেছি। আমরা সেই প্ল্যানিংয়ে ইমপ্লিমেন্টেশনও করছি, হুম, তার ইমপ্লিমেন্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। এবং যারা যে সমস্ত কারখানা রয়েছে, কারখানার সামনে যে এরিয়ায় যারা বসবাস করেন, সেই রাস্তার দুধারে আমরা গাছ লাগাবার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আচ্ছা। ডিএফওর মাধ্যমে ইন্ডাস্ট্রিকে আমরা গাছ দিচ্ছি, যে আপনারা সাধারণ ওয়ার্কারদের গাছ দেন, নিজেরা লাগান, এবং হচ্ছে দুর্গাপুর শহরটাকে বাঁচান। চন্দ্রদা, আমি যখন বেড়ে উঠছি তখন বা এখনও দেখি যে যারা এখানে দিন আনে দিন খায় না, মানে বাড়ি বাড়ি পরিচারিকার যারা কাজ করে, রঘুনাথপুর এলাকা বা ধুপিঘাট এই সমস্ত জায়গা থেকে যারা আসে, বা আমাদের জামুরিয়া, এদের কিন্তু অর্থনৈতিক অবস্থা যে শাসকই আসুক একই রকম থাকে না না, মোটেও থাকে এবং না। সেই আগে ক্ষেত্রে সরকারের সময় 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো, হুম, আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দিচ্ছি। আমরা তাদের পরিবারেই যুবক যুবতী থাকলে 3000 টাকা যুবসাথী প্রকল্পের মাধ্যমে দিচ্ছি। সেই পরিবারেই যদি কেউ বার্ধক্য বা বিধবা থাকেন, তাকে 2000 টাকা করে আমরা পেনশন দিচ্ছি। না সেই আমরা ওই টাকাটা- পরিবারেই কৃষক সম্মান নিধি দিচ্ছি। হুম, ওই পরিবারেই যদি কেউ গর্ভবতী থাকেন, তাকে 21000 টাকা আমরা সরকারের পক্ষ থেকে দিচ্ছি। ওই মহিলা যদি সরকারি বাসে গণপরিবহনে করেন, জিরো ভ্যালুর টিকিট দিয়ে বাড়ি থেকে বেরোনো, বাড়ি থেকে ফেরা পর্যন্ত জিরো ভ্যালুর টিকিটে ঘোরাফেরা করতে, একটা পরিবারের এগেনস্টে আমাদের সরকার কেন্দ্র রাজ্য মিলিয়ে 18,000 টাকা একটা পরিবারকে সরকারিভাবে দেওয়া হচ্ছে। তারপর আর অভাব থাকবে না। কিন্তু এই সমস্ত এরপরেও আমরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় 8 কিলো চাল, 8 কিলো গম আমরা বিনামূল্যে সপ্তাহে দিই। এবং হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাথায় বাড়ির ছাদ দেওয়া। আমরা যেগুলো ইমপ্লিমেন্ট করছি, এর মধ্যে দিয়ে মানুষের অভাব না, থাকবে না। আমার প্রশ্নটা একটু অন্যরকম। এই সমস্ত মানুষগুলো এমনই না, এত প্রান্তিক, অশিক্ষার এবং ছায়া ওই এত প্রান্তিক বেশি। মানুষগুলো যেখানে হ্যাঁ। কাজে আসেন,
সেই কাজের জায়গাগুলোকে আমরা চিহ্নিতকরণ করেছি। সেখানে 5 টাকায় মা ক্যান্টিনে আগে ডিম ভাত দেওয়া হতো, আমরা এখন মাছ ভাত চালু করছি। না, এদের শিক্ষার ব্যাপারে কি করতে, কারণ এই শিক্ষার টাকা ব্যাপারে যেটা এরা দুর্গাপুর পায়- শহরে হ্যাঁ, কোনো স্টুডেন্ট যদি বই খাতা কেনার অভাবে, পেন কেনার অভাবে এবং স্কুলের সরকারি স্কুলের মিনিমাম ফিজ, আমি তো আর বেসরকারি বিদ্যালয়ে দিতে পারবো না, সরকারি বিদ্যালয়ে পড়ার যদি কোনো ফিজ দেওয়া কারো যদি বন্ধ হয়ে যায় আর বই খাতা পেন কেনার অভাবে যদি পড়া আটকে যায়, তিনি সরাসরি আমার নাম্বার পাবলিক করা যে যোগাযোগ করবেন। একটা এরকম বাড়ি থাকবে না যে হচ্ছে পয়সার অভাবে পড়তে পারবে না, সেই ব্যবস্থা আমাদের দুটো এনজিও আছে, একটা স্বপ্ন উড়ান, একটা দুর্গাপুর নাগরিক সমাজ, এই দুটো এনজিওর মাধ্যমে আমরা এই কাজ করি। এটা তো অত্যন্ত ভালো উদ্যোগ। আমার শেষ প্রশ্ন, এখানে প্রচুর মানুষজনের সঙ্গে এবারের যে বাড়ি আসার পরে আমি যখন কথাবার্তা বলছিলাম জানতে পারছিলাম যে তারা হয়তো কেউ চিত্তরঞ্জনে থাকতেন, কেউ হয়তো কুলটিতে থাকতেন, তার জন্য কোনোভাবে এসআইআর এ নাম কাটা গেছে, কিন্তু তারা হিন্দু এবং এখানকারই বাসিন্দা। আমি বলি যদি এরা কোনো অন্নপূর্ণা হিন্দু হন, ভাণ্ডার পাচ্ছে আমি না। জেহাদিদের কথা বলতে পারবো না, যদি কেউ হিন্দু মানুষ হন, আর রোহিঙ্গা জেহাদিদের কথা বলতে পারবো না, যদি হিন্দু মানুষ হয় 6 নম্বর ফর্ম ফিল আপ করে তিনি অ্যাপিল করুক। সামনে আমাদের কর্পোরেশন নির্বাচন আছে দুর্গাপুজোর পর, তার মধ্যে যে নতুন ভোটার লিস্ট তৈরি হবে সেখানে তার নাম উঠবে, তিনি ভোট দিতেও পারবেন। শেষ প্রশ্ন, এর পরের বার যদি আপনার পডকাস্ট করতে আসি দুর্গাপুরে কুমারমঙ্গলম পার্কে দাঁড়িয়ে, খোলা কুমারমঙ্গলম পার্ক থেকে একদম করতে পাবেন, পারবো? কমিট করছি পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।